30 ছাড়ালো। এরই মধ্যে তার খাটের নিচে, ঘরের কোণে, আলমারি, হারমোনিয়ামের খালি বাক্স, চালের ড্রাম, প্লাস্টিকের র্যাক ভরে উঠেছে 19 শতকের নন্দিত শিল্পীদের জনপ্রিয় এবং দুর্লভ গানের এলপি রেকর্ডে। ভারতের সুধীর লাল চক্রবর্তী, শচীন দেব বর্মন, কে.এল. সাইগল, হেমন্ত, মান্না দে, মানবেন্দ্র, ভূপেনের গাওয়া 50 দশকের এলপিতে রেকর্ড করা গান সংগ্রহ করেছেন মৃত্যুঞ্জয় রেমা। বিভিন্ন আকারের দুর্লভ সব এলপি মিলিয়ে মৃত্যুঞ্জয় রেমার সংগ্রহ এখন প্রায় 1500 ছাড়িয়ে গেছে। এ ধরনের বড় আকারের এলপি রেকর্ডে সাধারণত 12টি গান থাকে, মাঝারি আকারে 8টি এবং ছোটগুলিতে 4টি গান। এগুলির কোনোটি মোম এবং এক ধরনের রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি, আবার কোনোটি হয়তো তৈরি চাচ বা গালা দিয়ে। পরবর্তীতে এগুলোতে ব্যবহার করা হয় প্লাস্টিক উপাদান। মৃত্যুঞ্জয় মনে করেন, আধুনিক প্রযুক্তির নানা সুবিধায় গান এখন যান্ত্রিক মনে হয়। একই গান কম্পিউটার কিংবা সিডি প্লেয়ারে শোনার পর এলপি প্লেয়ারে চাপিয়ে দিলে মনে হবে একেবারে শিল্পী সান্নিধ্যে যেন পরিবেশিত হচ্ছে এ গান। এই রেকর্ডগুলোর দাম সে সময়ের 180 থেকে 200 টাকার মধ্যে হলেও এখন বলা যায় অমূল্য। বর্তমানে বাংলাদেশ বেতারের মুখ্য প্রযোজক মৃত্যুঞ্জয় রেমা বড় বেশি যত্ন স্নেহে আগলে রেখেছেন বাংলা সঙ্গীতের এক দুর্লভ অধ্যায়। আগামীতে এই সংগ্রহ কিভাবে বাঁচিয়ে রাখবেন সেসব ভাবতে ভাবতে গানের নিবিড় মমতায় ডুবে যান তিনি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। গুলিস্তানের এই জায়গাটা সারাক্ষণই থাকে লোকে লোকারণ্য। মাথায় মেঘলা আকাশকে সাথে নিয়ে আমরা ক্যামেরার লেন্সে চোখ রাখি। অসংখ্য মানুষ ইতস্তত ছুটাছুটি করছে। ক্যামেরার সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই আরো কৌতূহলী হয়ে ওঠে। প্রায় 3 যুগ আগে চোখে অনেক স্বপ্ন নিয়ে নোয়াখালী থেকে ঢাকা শহরে পা রেখেছিলেন তরুণ জহিরুল হক। ঢাকার কোটি লোকের মাঝে বড় বেশি নিঃসঙ্গ, অসহায় মনে হতো নিজেকে। কিন্তু ভাগ্য ফেরাবার দায়ে গুলিস্তান হলের সিনেমার টিকিট কালোবাজারে বিক্রি করার মধ্য দিয়েই সংগ্রামী জীবন শুরু করেন জহিরুল। দেরিতে হলেও সে পেশা থেকে বেরিয়ে নিজেই খুঁজে নিয়েছেন নিজের উদ্ভাবনী পেশা। পুরনোকে নতুন করার কাজ, এ কাজের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। রাজপথই তার ব্যবসা কেন্দ্র।
মাঝে মধ্যে পুলিশি আক্রমণ মেটাতে বাড়তি কিছু টাকা খরচ হয়ে যায় তার। জহিরুলের ব্যবসা বলতে পুরনো আমলের প্রায় অচল একটি সাইকেল, তার উপর বিচিত্র সব সরঞ্জাম। সাইকেলের সামনে ছোট্ট সাইনবোর্ড, তাতে লেখা তার কাজের ফিরিস্তি। মোবাইল, ঘড়ি ও চশমার গ্লাসের দাগ তোলা হয়, ঘড়ির চেইন করে দেয়া হয় নতুনের মতো। এ পেশায় জহিরুল আছেন প্রায় ৯-১০ বছর। এখন তার বয়স ৪০ ছুঁই ছুঁই। কাজের ফাঁকে একসময় জীবনের ঝাঁপি খুলে বসে আমাদের সামনে। ছিলাম ঢাকা হইল ৭২ সনে। আচ্ছা, তো এর আগে কিছু করতেন? এর আগে ধরেন নানান কাজ করতাম আর কি, করে পরে গুলিস্তান সিনেমা হলে টিকিট দিচ্ছিলাম ব্ল্যাকে। আচ্ছা, তো এখান থেকে আবার করে পরে আমি আর আমার বাতিজা বিপ্লব বুদ্ধি করে সাইকেলটা করলাম কইরা, তো পরে আমরা এই পথে মানে নেমে যাই। তো এই যে মোবাইল পরিষ্কার করা বা গ্লাস পরিষ্কার করা, এগুলো শিখলেন কিভাবে? এগুলা নিজে নিজে মানে মাথাটা একটু করছে, যে ব্রেন খাটাইয়া এমনি এমনি এটা হবে, এমনি এমনি হবে। তো বিপ্লবও বললো এমনি এমনি হবে কাকা। তো আমিও বললাম বইলা বস আমরা এই পথে গেছি নাকি। কি কি পরীক্ষা করেন আপনি? এই ধরেন মোবাইল, এই ঘড়ি, চশমা, সিটি ক্যাসেট, মানে নানান ইত্যাদি প্লাস্টিকের যত জিনিস আছে সব মানে খুব হয় আর কি, দাগ দুগ চলে যায়। তো প্রতিদিন আপনার কেমন বিক্রি হয়? এই ধরেন ইনকাম হয় ১৫০, ২০০, ১৫০, আর যেদিন বৃষ্টি হয় ওদিন 0। তো সেদিন আপনার চলে কিভাবে? আল্লাহ কোনো রকম ডাইল ভাত খাইয়ে আল্লাহ চালাচ্ছে আর কি, চলে যায়। আপনি পড়ালেখা কতটুকু করেছেন? পড়ালেখা ধরেন ক্লাস 2-3 পর্যন্ত পড়ছি ছোটকালে। আপনার কি মাঝে মধ্যে মনে হয় না যে পড়ালেখা যদি বেশি করতাম তাহলে অন্য? এখন তো মন চায় যে আমি একটা আদর্শ লিপি পড়ে বা একটা পড়ে আমি আরো উপরে মানে মানুষ পত্রিকা পড়ে কত কিছু পড়ে, আমার তখন বহুত মানে আকর্ষণ জায়গা লাগে যে আমি একটা কিছু করলাম না, লেখাপড়া করলাম না, ওইটা করলাম না, মানে একটা হুলস্থুল মনে হয়। তো এই যে ব্যবসাটা করেন আপনি, তো এটার মধ্যে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সমস্যা হলো ধরেন কারো মোবাইল কিছু হইলো, ইংলিশে কি কি কয়ে গেল আমি তো বুঝলাম না, এই আর কি ঘটনা। বা বাংলাতে একটা করলো যে এই অক্ষর তুমি করলা, এই মানে সমস্যা হইলো। ব্ল্যাকারের জীবন থেকে সরে এসেছেন অনেক আগে। প্রায় অচল একটি সাইকেল নিয়ে ভ্রাম্যমান এই ব্যবসা গড়ে তুলেছেন জহিরুল। জহিরুলও তার নিজের জীবনের কলঙ্কিত দাগ তুলে ফেলেছেন। এখন স্বচ্ছ পরিষ্কার কাচের মতো তার আগামী জীবনের পথে তিনি এগিয়ে চলেন, ক্লান্ত বয়সী সাইকেলটির মতো। পলাশ তার শখের দুনিয়া গড়ে তুলেছেন নিজের বাসায়, বাসার ভেতর, ছাদের আঙিনা, চিলেকোঠায়। মাছ, গাছ আর পাখি, পলাশের দুনিয়ায় এসবই তার প্রেরণা। এমন শখ তার 15 বছরের পুরনো। প্রতিদিনই ভোর হলে অভ্যাসবশত ঘুম থেকে উঠে সিদ্ধেশ্বরীর এ বাড়িতে পরিচর্যায় মেতে ওঠেন তিনি। সারি বাঁধা চেনা অচেনা কত গাছ, গোলাপ, অপরাজিতা, পত্রলেখা, হাইড্রেঞ্জা, বেলি,
হাসনা হেনা, কামিনী, পট্রেলিকা, জিনিয়া, ভারভেনা, আরো কত কি। ছাদের আঙিনায় ঘাড় ফেরালেই জলাধার, তার ভেতর রঙিন মাছের দুরন্ত চলাফেরা। ছাদ ঘরের কোণে রয়েছে বেশ কয়েকটি অ্যাকোরিয়াম, সেখানেও দুর্লভ সব মাছ, গোল্ডফিশ, ওরেন্ডা, ব্ল্যাকমুর, শুভাং কিং, অ্যাঞ্জেল ফাইটার, টাইগার বাগ, ব্ল্যাক মলি সহ বেশ কয়েকটি প্রজাতির মাছের ব্রিডিং করেন পলাশ এখানে। পুরো নাম মোসাদ্দেক আহমেদ পলাশ। মাছ, গাছ আর পাখির সংরক্ষণ মানে দেখাশোনা কিভাবে করেন? এটা আমার একটা অভ্যাস হচ্ছে, অনেক দিন আগের থেকেই আমি খুব ভোরে উঠি, মানে একদম আজানের পরপরই উঠি। তো ওটা উঠে ওই কিছু ব্যায়াম ট্যায়াম করে ছাদে এই 2 ঘন্টা আমি সময় দিই প্রত্যেক দিন। 5:30 থেকে 7:30 এরকম হবে। তারপরে আমি হয়তো নাস্তা টাস্তা খেয়ে অন্য কাজ শুরু করি। তা আমি নিজেই করি, আমি যতদিন সুস্থ থাকি বা আমি ঢাকায় থাকলে আমি নিজেই করি। তাছাড়া আমার একটা হেল্পিং হ্যান্ড একটা ছেলে আছে, হয়তো আমি অসুস্থ হলে সে দেখে। এবার গাছের সম্পর্কে বলেন, মানে কি কি গাছ আছে বা গাছের সংরক্ষণ করেন কিভাবে? আচ্ছা, আমি গাছ মেইনলি আমার শুরু গাছটা হচ্ছে গোলাপ দিয়ে। এটা আমি যখন স্কুলে ছিলাম তখন থেকেই গোলাপের প্রতি আকৃষ্ট হই। বিশিষ্ট চিত্রগ্রাহক নায়েবউদ্দিন আহমেদ, ওনার বাসায় আমি তখন বিদেশি দুটো, একটা কমলা একটা হলুদ গোলাপ দেখেছিলাম। তারপর থেকেই আমি ফুলের প্রতি আকৃষ্ট হই। আর তাছাড়া আমার মা এটার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন, তার কাছ থেকেও শিখি। আর এখন আমি যেহেতু বিবাহিত, আমার ওয়াইফও আমাকে হেল্প করে। পলাশ গাছ মাছের পাশাপাশি পোষা পাখি খাঁচায় পুরে যত্ন আত্তি করেন। তার মতে বনের পাখি নয়, পোষা পাখি খাঁচায় রেখে বড় করেন, বংশবৃদ্ধির পরিবেশ তৈরি করে দেন। পলাশের কাছে রয়েছে দুর্লভ জাতের লাভ বার্ড, লুটিনি, ব্লু মাস্ক, কিসের সহ অচেনা অনেক পাখি। পলাশ তার শখ এবং অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে চান এই প্রজন্মের কাছে। সমস্যা তো কিছু থাকবেই এগুলি করতে হলে, যেমন জানা, অনেকেই জানে না আমাদের এখানে, যে আমি জানতে গেলাম যে এই পাখিটার কী অসুখ হলো, তো এটা আমি জানতে পারছি না। তো এগুলি আমরা বই পড়ে পড়ে যতদূর অভিজ্ঞতা করা যায়। আরেকটা সমস্যা থাকে যেটা হচ্ছে ওষুধটা, মানে ট্রিটমেন্টের ওষুধটা সবসময় পাওয়া যায় না আমাদের এখানে। তো এটাই আমাদের ওই বিভিন্নভাবে জোগাড় করতে হয়, বিদেশে কেউ গেলে তার মাধ্যমে আনতে হয়। এই দুটা সমস্যা মেইনলি। স্ত্রী শাহনাজ আশরাফি ডানার সহযোগিতায় স্বপ্নের ডানা মেলতে এর চিলেকোঠায় তিনি গড়ে তুলেছেন অবাণিজ্যিক প্রতিষ্ঠান। আগ্রহীরা সদস্য হলে এখান থেকে পরামর্শ এবং নানান সহযোগিতা পেতে পারেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন দৃশ্য প্রায়ই চোখে পড়বে। চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে উন্নত সময়ের শতাব্দী হলো এটি, অথচ তার পাশাপাশি গাছের গুণাগুণ সম্বল করে অসংখ্য মানুষের সরল বিশ্বাসে শরীরী চিকিৎসার এমন উপকরণ তুলে দিচ্ছে এ ধরনের ওষুধ বিক্রেতারা। সারি সারি রঙিন বোতলে বহু গাছের শেকড় বাঁকড় শুকিয়ে এক ধরনের রসালো শরবত ভরে নানা রোগের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ পেশায় সাধারণত 8-10টি পরিবার জীবন নির্বাহ করছেন।
ব্যক্তির তালিকায় যাদের অবস্থান নিচের দিকে সাধারণত তাদেরই ভিড় জমে শরবতে রোগ সারানোর এ কৌশলে। চিকিৎসা পেতে আগ্রহীরা এমনিতেই ভিড় জমান না, তার জন্য ব্যাপক আয়োজনের ব্যবস্থা থাকে। মূল লক্ষ্য ঔষধ বিক্রি, কিন্তু তার জন্য মানুষ জড়ো করার মাধ্যম হিসেবে দল বেঁধে গান দিয়েই ওষুধ বিক্রির প্রস্তুতি পর্ব শুরু হয়। মিরপুর এলাকার পূরবী সিনেমা হলের উল্টো পাশে প্রতিদিন বিকেল 4টার পরে শোনা যায় অল্প দামের নানা বাদ্যযন্ত্রের টুংটাং আওয়াজ। মন খুলে গান ধরে মন্টু মিয়ার ওষুধ বিক্রির গায়েন। মানুষ জড়ো হলে শুরু হয় ওষুধ বিক্রির মূল পর্ব। এই শরবতে আমলকি, হর্তকি, বয়রা, সোনাপাতা, যষ্টি মধু, কাবাব চিনি, বেলষষ্ঠী, চিরতা সহ অনেক ওষুধি গাছের নির্যাস রয়েছে। ওরা বলে নানা রোগের মহা ঔষধ। দীর্ঘদিন থেকে এ একই জায়গায় একইভাবে ওষুধ বিক্রি করে আসছে মন্টু মিয়া।